জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দিল্লির পরেই ঢাকায় ট্রাম্পের দূত, হাসিনাকে ফেরাতে বড় সিদ্ধান্ত, থাকছে প্রতিবেদনে। ইউনূসের বিরুদ্ধে মামলার সুনামি, হাসিনার মাস্টার প্ল্যানে বিপদে ইউনূস, থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের কেন এখন এত অস্ত্রের দরকার, ইউনূসের আসল উদ্দেশ্য ঠিক কী, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত আমেরিকার ডিল ফাইনাল, থাকছে প্রতিবেদনে। দিতে হবে হাসিনাকে, তবেই শুদ্ধ হবে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। মোদি ট্রাম্প বন্ধুত্ব চরমে, বাংলাদেশে পড়তে পারে চরম প্রভাব, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনাকে দেশে ফেরাতে ভারত আমেরিকার ডিল ফাইনাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসখানেক আগে ভাবনগরে একটি জনসভা করেন। সেই সভায় তাকে বলতে শোনা যায়, अगर हमारा कोई दुश्मन है तो वो है दूसरे देशों पर हमारी निर्भरता। ये हमारा सबसे बड़ा दुश्मन है और हमें मिलकर भारत को ये दुश्मन को, निर्भरता वाले दुश्मन को हराना ही होगा। हमें ये बात हमेशा दोहरानी है, जितनी ज़्यादा विदेशी निर्भरता उतनी ज़्यादा देश की विफलता। विश्व में शांति, स्थिरता और समृद्धि के लिए दुनिया की सबसे आबादी वाले देश को आत्मनिर्भर बनना ही होगा। भारत जे आज आत्मनिर्भर तानिए कोनो संदेह नहीं। भारत आज एक मजबूत अर्थनीति के भीतर दाड़िए। भारत के इस आत्मनिर्भरताय सबसे ज़्यादा यदि कोई देश विचलित हुए थाके ताहले सेई देशटिर नाम अमेरिका। जे देशेर प्रेसिडेंट शुल्क निये किछुदिन आगेओ छिलेन अनड़, सेई शक्तिधर डनके आज कार्यत भारतेर काछे हाथ जोड़ करते होच्छे। सरासरि ना होलेও घुरिয়ে स्वीकार करे निয়েছেন पराजय। ताई तारा तादेर तैरी पैक सिलिकाय भारतके अंतर्भुक्त करते चाइছেন। এর দুটি উদ্দেশ্য রয়েছে। একটি ভারতকে দক্ষিণ এশিয়ার বৃহৎ শক্তি হিসাবে স্বীকৃতি দেওয়া, সেই সঙ্গে চীনের আধিপত্যবাদকে খর্ব করা। দ্বিতীয় উদ্দেশ্য অবশ্যই বাংলাদেশ। চীন যাতে কোনোভাবে পাকিস্তানের সঙ্গে শাট করে বাংলাদেশের উপর তাদের প্রভাব কায়েম করতে পারে, তার জন্য আমেরিকার সাদা বাড়ির বড় কর্তা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খুব সহজ কথাই এটি প্রযুক্তির দুনিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোট। ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর জানুয়ারিতেই জানিয়েছিলেন তাদের এই জোটে ভারতকে খুব তাড়াতাড়ি অন্তর্ভুক্ত করা হবে, দেওয়া হবে পূর্ণ সদস্যপদ। কিন্তু কি এই প্যাক্স সিলিকা? প্যাক্স শব্দটি ল্যাটিন, এর অর্থ শান্তি। সিলিকন বা চিপ প্রযুক্তির মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই এই মহাজোট। কথায় আছে চকচক করলেই শোনা হয় না। সেই সূত্র ধরে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক যে হঠাৎ আমেরিকার কেন মনে হলো ভারতকে তাদের এই জোটে অন্তর্ভুক্ত করা দরকার। প্রধান দুটি কারণ ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। এই দুটি ছাড়াও আরও একটি কারণ রয়েছে। অতিমারি আমেরিকার মতো বৃহৎ একটি শক্তিশালী দেশকে টলিয়ে দিয়েছিল। বিশ্বনির্ভর হয়ে পড়েছিল চীনের ওপর। তাতে ভেঙে যায় সাপ্লাই চেইন। ঘটনায় আমেরিকা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে। প্যাক্স সিলিকার ভাবনা সেই সময়। আমেরিকা চাইছে বিরল খনিজ থেকে চিপ তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে লজিস্টিক, পুরোটাই তাদের নিয়ন্ত্রণে থাকুক। চীন অর্থনৈতিক দিক থেকে যেমন উন্নত, প্রযুক্তিগত দিক থেকেও তারা আমেরিকাকে টেক্কা দিতে পারে। সাম্প্রতিক অতীতে প্রযুক্তি ক্ষেত্রে তাদের কিছু উদ্ভাবন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। প্যাক্স সিলিকা ডিজিটাল আয়ার কার্টেন। আমেরিকা ছাড়া এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলি হল জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস, ব্রিটেন, সিঙ্গাপুর, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া। অনেকে বলছেন ভারত এই জোটে যোগ দিলে আখেরে দেশ উপকৃত হবে। আত্মনির্ভর ভারত আগামী দিনে এই জোটের চালিকা শক্তি হয়ে উঠতে পারে। মোদী সরকার কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে যে ভারত সেমিকন্ডাক্টর হাব হতে চায়। এই জোটে থাকলে প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলির থেকে উন্নত প্রযুক্তি, সেই সঙ্গে বিপুল বিনিয়োগ পাওয়া সম্ভব হবে। আমেরিকা এর আগে এই ধরনের আরও একটি জোট তৈরি করেছিল। সেই জোটের নাম ছিল মিনারেল সিকিউরিটি পার্টনারশিপ। ভারত যোগ দেয় 2023 সালে। এই জোটে যোগ দিলে মহামারী বা যুদ্ধের মতো পরিস্থিতিতে চিপের যোগান দেওয়া অব্যাহত থাকবে, হ্রাস পাবে চীন নির্ভরতা। আমেরিকা ভারতকে এই জোটে রাখতে চাইছে তার অন্যতম কারণ ভারতীয়দের মেধা। এই প্রসঙ্গে সার্জিও গোরের মন্তব্য প্রণিধানযোগ্য। তার মতে ভারত এখন আমেরিকার টেক পার্টনার। এর সঙ্গে হাসিনা বা বাংলাদেশের সম্পর্ক কোথায়? দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা অনেকটাই আবর্তিত হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে। বাংলাদেশকে নজরে রেখেছে চীন। পদ্মায় ড্রাগন একবার সাঁতার কাটার সুযোগ পেলে আমেরিকা এবং ভারতের সব পরিকল্পনা ভেস্তে যাবে। প্যাক্স সিলিকায় ভারতের অন্তর্ভুক্তির বিষয়টি আটকে যাবে। আমেরিকা ও ভারতের লক্ষ্য এখন একটাই, যে কোনো মূল্যে বাংলাদেশে ফিরিয়ে
আনতে হবে শান্তি ও স্থিতিশীলতা। ইউনুসের বিরুদ্ধে মামলার সুনামি, হাসিনার মাস্টার প্ল্যানে বিপদে ইউনুস। কিছুদিন আগে আওয়ামী লীগ সুপ্রিমো দিল্লিতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক করেন। বৈঠক হয়েছে ভার্চুয়াল। কলকাতা, বিদেশে যেসব নেতা রয়েছে, দেশে যেসব নেতা আত্মগোপন করে রয়েছেন, তারা সকলে ওই বৈঠকে ভার্চুয়াল উপস্থিত ছিলেন। দলনেত্রীকে তারা বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে অবগত করেন। সবকিছু শুনে হাসিনা তাদের কিছু নির্দেশ দিয়েছেন। দলের যেসব নেতা বিদেশে রয়েছে তাদের অবিলম্বে দেশে ফিরতে বলেছেন। শুধু ফিরলেই হবে না, তাদের মাঠে নামতে হবে। আওয়ামী লীগ সুপ্রিমোর হুকুম তেমনই। দলের ওয়ার্কিং কমিটির বৈঠক ছাড়াও শনিবার দলের ফেসবুক পেজের নিয়মিত অনুষ্ঠান দায়মুক্তিতে যুক্ত হয়ে দলের আক্রান্ত নেতাকর্মী ও তাদের পরিবার পরিজনের সঙ্গে আলোচনার সময় হাসিনা সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মামলা করার বিষয়টি খোলসা করেন। তিনি একাধিকবার বলেন, সবাই ইউনুসের বিরুদ্ধে মামলা করুন, এইসব মামলার নথি আগামী দিনে কাজে আসবে। শুধু ইউনুস নয়, হাসিনা নিশানা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও। বঙ্গবন্ধু কন্যা বলেন, অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, বিএনপি ক্ষমতায় আসীন হয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু হত্যাযজ্ঞ বন্ধ হয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর লাগাতার আক্রমণ হচ্ছে। নতুন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হাসিনার হুঁশিয়ারি, আমরা প্রতিটি ঘটনার বিচার করব, কেউ রেহাই পাবে না। আওয়ামী লীগ নেত্রী বলেন, অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ, আর বর্তমান সরকার ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি অডিও বার্তা ভাইরাল হয়েছে। নিউ বর্তমান সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। অডিও বার্তায় আওয়ামী লীগ সুপ্রিমো বলেন, আসবো তো বটেই, এখন একজনের রাজত্ব দেখলেন আপনারা, আরেকজনের রাজত্ব একটু আমরা দেখি। আমি শীঘ্রই চলে আসব সময় মতো। সবাইকে আমি ধন্যবাদ জানাই, আমার শুভেচ্ছা নেবেন, আগাম ঈদের শুভেচ্ছা নেবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকবেন, বাংলাদেশ চিরজীবী হোক। তারেক রহমানের দেশে ফেরা নিয়েও মন্তব্য করেন হাসিনা। আওয়ামী লীগ সুপ্রিমো বলেন, আমি জানি তারেক রহমান কিভাবে দেশে ফিরেছেন। প্রসঙ্গত, মা বেগম জিয়া অসুস্থ থাকাকালীন তারেক রহমানের দেশে ফেরার কথা ছিল, তিনি নিজেই সেটা জানিয়েছেন। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে ঘরওয়াপসি সাময়িকভাবে পিছিয়ে দেন। বাতাসে রটে যায়, সেনাবাহিনীর থেকে সবুজ সংকেত না পাওয়ার কারণেই নাকি তারেক দেশে ফিরতে পারছিলেন না। আবার কোনো কোনো প্রান্ত থেকে বলা হয়, আমেরিকা এবং ভারতের তরফ থেকে সবুজ সংকেতে না পাওয়ার জন্য তারেক জিয়া দেশে ফিরতে পারছে না। নানা জল্পনার অবসান ঘটিয়ে তারেক দেশে ফেরেন। বাংলাদেশে হয়ে গিয়েছে নির্বাচন, বিএনপি সরকার গঠন করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এবার প্রশ্ন, হাসিনা কবে দেশে ফিরবেন? এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল হাসিনার অডিও বার্তা। অগ্নিপরীক্ষা দিতে হবে হাসিনাকে, তবেই শুদ্ধ হবে আওয়ামী লীগ। হতে পারেন তিনি বঙ্গবন্ধু কন্যা, হতে পারেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু দলের সুসময়ে সাফল্যের কৃতিত্ব নিলে ব্যর্থতার দায়ও তাকেই নিতে হবে। তিনি দিল্লিতে বসে বসে অডিও বার্তা দেবেন, আর দল মাঠে নেমে তার নির্দেশ পালন করবেন। এমনটা ভাবলে তাকে কল্পনাপ্রবণ না বলতে হবে তিনি কল্পবিলাসী। আর তিনি এই কল্পনা বুকে নিয়েই হারিয়ে যাবেন। আর তিনি যদি দেশের রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়ে থাকতে চান, তবে তাকে দিতে হবে অনেক অগ্নিপরীক্ষা। বর্তমানে ইউনুস সরকারের অতি ব্যর্থতা, দেশের খাদ্যপণ্য থেকে ব্যবসা বাণিজ্য সব জায়গাতেই হাহাকারের ফলে আবার হাসিনার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসছে। সেই সঙ্গে দ্রুত বদলাচ্ছে ভূরাজনৈতিক পরিস্থিতি। যেখানে গত 1 বছর ধরে আমেরিকা ভারতের মধ্যে চলছিল অদৃশ্য লড়াই, সেটিও থামতে চলেছে। ফলে এই ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে। ভারত এবং আমেরিকার চাপে আওয়ামী লীগকেও হয়তো নির্বাচনের সুযোগ দিতে হতে পারে। সেসব তো পরের কথা, কিন্তু হাসিনাকে ফিরতে হলে ইউনুস, জামাত এবং বিএনপির অদক্ষতা বা অযোগ্যতার উপর ভরসা রাখলেই হবে না, নিজের দলকে আগে শুদ্ধ করতে হবে। আওয়ামী লীগের নাম করে যে ধরনের চুরি হয়েছে তার উৎস জড় থেকে কেটে ফেলতে হবে। কারণ তিনি যাদের শক্ত গাছের গুড়ি হিসাবে ধরে ভাসতে চাইছেন, তারা আসলে খড়কুটোও নয়, তারা পচে যাওয়া অঙ্গ, দলের ক্যান্সার। তাই হাসিনার উচিত, তার জন্য যে সুযোগগুলি আসছে ভূরাজনৈতিক কারণে, সেই সুযোগ কাজে লাগাতে চাইলে আগে সেই ক্যান্সারকে কেটে বাদ দিতে হবে। আর সেই ক্যান্সার হল বঙ্গবন্ধুকে সামনে রেখে হাসিনার নাম ভাঙিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাওয়া রাজনীতির দালালরা, যারা রাস্তায় নেমে রাজনীতি করেনি, রাজনীতির নামে করেছে বাণিজ্য। আর দলের নিচুতলার কর্মীরা আজও যারা দলে থেকে বা দল করার জন্য একটা টাকাও নিজের পকেটে নেয়নি, আজ তারাই হয় মিথ্যে মামলায় জেলে, নয়তো পরিবারকে ফেলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, অথবা মৃত। অথচ যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে টেন্ডারবাজি করে অথবা মামলা বাণিজ্য বা যে কোনোভাবে দলের নাম ভাঙিয়ে, তারা হয় দেশেই বিএনপি জামাতকে কিছু টাকা দিয়ে বহাল তবিয়তে তাদের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করছে, নয়তো বিদেশে আরাম আয়েসে জীবনযাপন করছে। এখন হাসিনার অগ্নিপরীক্ষা হল তাদের চিহ্নিত করে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া।
দলীয়ভাবে কিছু সংস্কার করা অতি প্রয়োজন, যেখানে যাদের হাজার হাজার কোটি টাকা আছে আর যারা শুধু তোষামত করে বড় বড় পদ পেয়ে যায় তাদের সাইডলাইনে রেখে নিচুতলার কর্মীদের বরাবরের জন্য সামনে আনা, গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য দলীয় কর্মসূচি নিশ্চিত করা, যারা পথে নেমে দলের জন্য দলীয় প্রতীকের জন্য নিজের সংসার এবং জীবন বাজি রেখে রাজনীতি করে তাদের সম্মান দেওয়া, আর যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তাদের জরিমানা করে সেই টাকায় এই নিচু স্তরের কর্মীদের পাশে থাকার জন্য একটি ফান্ড তৈরি করা। আর হাসিনা যদি মনে করেন তাকে এবং বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ করা মানুষগুলো পাগলের মতো ভালোবাসে, তাই এই লোকগুলি বারবার প্রতারিত হয়েও তার ডাকে সাড়া দেবেন, তাহলে তিনি চিরকাল কল্পজগতেই থেকে যাবেন আর কল্পজগৎ থেকেই হারিয়ে যাবেন। আর যদি ভাবেন তিনি আগে ক্ষমতায় ফিরে তারপর দলের ভিতরে থাকা এই ঘুঘুদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেবেন, তাহলে তিনি নিচুতলার কর্মীদের বিশ্বাসভাজন হতে পারবেন না। আর এই সবের আগে প্রয়োজন নিজের পরিবারের নামে ওঠা যে কোনো অভিযোগের তদন্ত করে কোনো ভুল থাকলে দেশের মানুষের কাছে সেই ভুলের জন্য ক্ষমা চেয়ে নেওয়া। তাহলে হাসিনা এবং বঙ্গবন্ধুর প্রতি মানুষের যে আবেগ আছে তাকে তিনি কাজে লাগিয়ে আবার দেশে ফিরতে পারবেন। মোদি ট্রাম্প বন্ধুত্ব চরমে, বাংলাদেশে পড়তে পারে চরম প্রভাব। ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক স্বাভাবিকের দিকে যাচ্ছে। কিছুদিন আগেই শুল্ক নিয়ে ভারত আমেরিকার মধ্যে একটি লড়াই চলছিল, কিন্তু সেটি বর্তমানে স্থির হয়েছে। আমেরিকা ভারতের উপর থেকে ৫০% শুল্ক নামিয়ে ১৮% নিয়ে এসেছে। সেই প্রেক্ষাপটে এই সম্পর্ক যে স্বাভাবিকের দিকে গেল সেটা স্পষ্ট। যখন ভারত আমেরিকার সম্পর্ক স্বাভাবিকের দিকে চলে গেল, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ক্ষেত্রে কী প্রভাব ফেলবে? কারণ সেখানে আর কয়েকদিনের মধ্যেই নির্বাচন। ট্রাম্প মোদির ম্যাজিক, ঐতিহাসিক বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে দুই দেশ। এক লাফে ভারতের শুল্ক কমে দাঁড়াল ১৮%। ইতিমধ্যেই ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে। এরপরই এই সিদ্ধান্ত এসেছে। দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় উন্নতির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপর আরোপিত পারস্পরিক শুল্ক ৫০% থেকে কমিয়ে ১৮% নিয়ে আসা হয়েছে। এর মধ্যে অবশ্য ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা হয়েছে। এরপরই এই সিদ্ধান্তের কথা প্রথম ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী। এই ঘোষণাকে মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, আজ আমার প্রিয় বন্ধু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে দারুণ লাগছে। ভারতের তৈরি পণ্যের ওপরে ১৮% শুল্ক কমিয়ে আনা হয়েছে। এই চমৎকার ঘোষণার জন্য ভারতের ১৪০ কোটি জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতি ট্রাম্পকে ধন্যবাদ। অর্থাৎ দুই দেশের সম্পর্ক স্বাভাবিকের দিকে এগিয়ে গেল। আরও উন্নত হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে পড়শি দেশ বাংলাদেশের উপর কেমন প্রভাব পড়বে? এই মুহূর্তের যে পরিস্থিতি, তাতে আমেরিকা জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকেছে, ভারত বিএনপির দিকে ঝুঁকেছে। আপাতদৃষ্টিতে তাই মনে হচ্ছে। এইবার কি সেই প্রেক্ষাপট খানিকটা পরিবর্তন হবে? ভারত আমেরিকা কি দুই দিকে না থেকে একই দিকে আসবে? এই প্রশ্নগুলি যখন আসছে তখন নিশ্চয়ই ভারত চাইবে আমেরিকাকে প্রভাবিত করতে। এক্ষেত্রে বিএনপি যে লাভবান হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে বলাই বাহুল্য যে আওয়ামী লীগকে ব্যাকডোরে রাজনীতি করতে দেওয়ার একটা চাপ আসবে বিএনপির ওপর। এরই মাঝে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় কলকাতার একটি প্রকাশনা উৎসবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সেখানে তিনি বেশ কিছু মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন আমেরিকা বাংলাদেশে একটি পুতুল সরকার চাইছে, যাতে আমেরিকা নিজের ইচ্ছামতো কাজে লাগাতে পারে। এমনকি তিনি খানিকটা তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেছেন যে তাকে চাইছে আমেরিকা, যাতে নিজেদের স্বার্থ রক্ষা হয় আমেরিকার। বিএনপি প্রথম থেকে গণভোটের বিপক্ষে ছিল, কিন্তু পরে আমেরিকার প্রেসক্রিপশনে গণভোটের পক্ষে গিয়েছে তারা, এমনটা উল্লেখ করেছেন হাসিনা পুত্র। অর্থাৎ আমেরিকার ডিপ স্টেট এখনও বাংলাদেশের রাজনীতিতে মাথা ঘামাচ্ছে, সেটা স্পষ্ট। অর্থাৎ তেমনই বলার চেষ্টা করছেন জয়। এদিকে সামনেই নির্বাচন। এখন দেখার ভারত আমেরিকার সম্পর্কের উন্নতিকরণে আদতে বাংলাদেশ কিভাবে প্রভাবিত হয়। কারণ ভারতের কাছে দক্ষিণ এশিয়ার পুরো নিয়ন্ত্রণ চলে এসেছে, সেটা স্পষ্ট। সার্জিও গোরকে দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ এশিয়া দেখার জন্য। এদিকে আমেরিকাও ভারতের দিকে। ফলে পরিস্থিতির দিকে ক্রমশ নজর রাখছে কূটনৈতিক মহল।